মধ্যপ্রাচ্যের ধোঁয়াশার পর এখন বিশ্বের নজর শিফটেড হয়েছে এশিয়ার দিকে। উদ্দেশ্য একটাই, চীনকে ঘিরে ফেলা এবং এই অঞ্চলে নিজেদের বলয় আরো শক্ত করা। কিন্তু প্রশ্ন হলো, গত কয়েক বছরে ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তন কি আসলেই জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, নাকি এর পেছনে রয়েছে কোনো শক্তিশালী ডিপ স্টেট মাস্টার প্ল্যান? এরকম সব বিশ্লেষণ পেতে চোখ রাখুন আপনার প্রিয় চ্যানেল দ্য ট্রেন্ড নিউজে। আলোচনায় প্রথমে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও ডিপ স্টেটের উপস্থিতির কথা বলেছেন। এখানে লক্ষণীয় যে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী একজন প্রভাবশালী নাগরিক, যিনি একাধারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুশীল সমাজের প্রতিনিধিত্ব এবং আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত। বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব এবং সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা নিয়ে যে জল্পনা কল্পনা, তা মার্কিন ডিপ স্টেটের সম্পৃক্ততার অভিযোগকে আরও ঘনীভূত করে। তবে খেলাটি শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়। পাকিস্তান, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার পর এবারের টার্গেট ভারত। হিন্ডেনবার্গ রিসার্চ এবং ওসিসিআরপির আদানি গ্রুপ বিষয়ক প্রতিবেদনগুলো ভারতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। বিশেষ করে জর্জ সোরস যখন নিজে প্রকাশ্যে মোদী সরকারের পরিবর্তনের কথা বলেন, তখন তা নিছক কর্পোরেট যুদ্ধ নয়, বরং এটি সুনির্দিষ্ট ভূরাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে চিহ্নিত হয়। তবে এই পট পরিবর্তনের ক্ষেত্রে আরও একটি নতুন উপসর্গ দেখা যাচ্ছে। তা হলো 2026 সালের মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সম্পূর্ণ ব্যঙ্গাত্মক বা স্যাটায়ারধর্মী আন্দোলন। একে তেলাপোকা পার্টি বা ককরোচ জনতা পার্টির আন্দোলনও বলা হচ্ছে। খুব দ্রুত এটিকে একটি বড় রাজনৈতিক হাতিয়ারের রূপ দেওয়া হচ্ছে এবং মোদী সরকারের ডানপন্থী মহলগুলোর মধ্যে জোরালো অভিযোগ উঠেছে যে এর ডিজিটাল রিচ এবং লজিস্টিক সাপোর্টের পিছনে আন্তর্জাতিক ফান্ডিং কাজ করছে। ঠিক যেমন বাংলাদেশের কোঠা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে রূপ দেওয়া হয়েছিল, ঠিক তেমনি ভারতেও বেকারত্ব ও বাক স্বাধীনতার এই আন্দোলনকে মোদী সরকার পতনের হাতিয়ার বানানোর চেষ্টা চলছে। এখানে স্মরণযোগ্য যে এই আলোচনার সূত্রপাত হয়েছিল 2023 সালে জার্মানি মিউনিখে সিকিউরিটি কনফারেন্সে। তিনি ঘোষণা করেছিলেন যে ভারতের মোদীর পতন ঘটবে এবং আদানি কেলেঙ্কারির হাত ধরে একটি গণতান্ত্রিক পুনরুত্থান আসবে। ভারতের অর্থনীতির মেরুদণ্ডকে দুর্বল করার জন্য হিন্ডেনবার্গ রিসার্চ এবং ওসিসিআরপির সিরিজ রিপোর্টগুলো ডিপ স্টেটের সবচেয়ে বড় চাল ছিল। ওসিসিআরপির অন্যতম প্রধান অর্থায়নকারী স্বয়ং জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন, যারা বাংলাদেশেও ফান্ডিং করেছিল। এর সাথে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি উইংও জড়িত ছিল। কিন্তু প্রশ্ন হলো, ওয়াশিংটন তো দিল্লির কৌশলগত মিত্র, তাহলে ডিপ স্টেট কেন মোদী সরকারের ক্ষতি চাইবে? এর উত্তর লুকিয়ে আছে মোদী সরকারের অতিরিক্ত স্বাধীন পররাষ্ট্র নীতিতে। প্রথমত, রাশিয়ার সাথে সম্পর্ক। ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে রেকর্ড পরিমাণ সস্তা অপরিশোধিত তেল কেনা বন্ধ করেনি। দ্বিতীয়ত, ইরানের সাথে সুসম্পর্ক ও ব্রিক্স নিয়ে এগিয়ে যাওয়া। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতের ইরানের চাবাহার বন্দর চুক্তি স্বাক্ষর এবং ডলার মুক্ত বাণিজ্য বা ব্রিক্স জোটে ভারতের সক্রিয় অংশগ্রহণ মার্কিন ডলারের বৈশ্বিক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করে। আর তৃতীয়ত গুরুত্বপূর্ণ কারণটি হলো আমেরিকান কৌশল। আমেরিকা বা মার্কিন ডিপ স্টেট এমন ভারত চায় না যা তাদের সমকক্ষ পরাশক্তি হয়ে উঠবে। তারা চায় এমন এক ভারত যা আমেরিকার কথা শুনবে এবং চীনের বিরুদ্ধে মার্কিন প্রক্সি হিসেবে কাজ করবে। কিন্তু 3 বার প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী এখন নিজেদের অনেক বেশি পাওয়ারফুল ভাবছেন। কাজেই তাকে দুর্বল করে একটি নরমপন্থী বা কোয়ালিশন সরকার দিল্লিতে বসানোই ডিপ স্টেটের মূল ভূ রাজনৈতিক লক্ষ্য। ঢাকা থেকে দিল্লি, দক্ষিণ এশিয়ার মানচিত্র জুড়ে ক্ষমতার পাওয়ার গেম। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কালার রেভলিউশন বা রেজিম চেঞ্জের যে মেকানিজম মার্কিন ডিপ স্টেট বিশ্বের ডজনখানেক দেশে সফলভাবে প্রয়োগ করেছে, তারই মহড়া চলছে এই অঞ্চলে। বাংলাদেশ যা 2024 সালে দেখেছে ভারতকে 26-এ বসে একই হাইব্রিড ওয়ারফেয়ারের চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে, সময়ই এর উত্তর দেবে। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।